শীতের সময় চারপাশে ফুরফুরে বাতাস, কিছুটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মনটা একদম শীতল হয়ে যাচ্ছে। ওর মনটা আজ খুব খারাপ, কারণ ওর বাড়ির কথা খুব মনে পড়ছে। এতদিন ভালোই ছিল, কিন্তু আজ হঠাৎ নিজের বাবাকে সামনে দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। ছাদের উপর দাঁড়িয়ে আছে, দূরের রাস্তার অলিগলি দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে ব্যস্ত। সবাই নিজেদের গাড়ি কর্মস্থল থেকে বাসায় ফিরছে। হঠাৎ নিজের কাঁধের উপর কারো স্পর্শ পেল। পেছনে ঘুরে তাকিয়ে দেখে ওর জন্মদাতা পিতা, যাকে কিনা ও অনেক বছর পর নিজের খুব কাছ থেকে দেখছে। কোনো এক মিথ্যা অপবাদের জন্য আজও নিজের পরিবার থেকে অনেক দূরে। বাবার দিকে ঘুরতেই মাহিমকে থাপ্পড় বসিয়ে দিল তার বাবা। বাবার হাতে থাপ্পড় খেয়ে মাহিম মাথা নিচু করে নিল। এখানে তার কিছু বলার নেই, নিজের বাবা মারছে তো কি আর বলবে। নিজের বাবা মা, নিজের পরিবারের উপর তোর এত রাগ অভিমান যে 8 বছর হয়ে যাচ্ছে তোর বাসায় যেতে ইচ্ছা করে না। আমাদের কথা কি তোর মনে পড়ে না? আপনাদের কথা আমার কেন মনে পড়বে? তাছাড়া আমার মা বাবা নেই। এটা বলে মাহিম আবার অন্যদিকে ঘুরে দাঁড়ালো। সালাম সাহেব মাহিমের পাশে এসে দাঁড়ালো। আমাদের উপর এখনো রাগ করে আছিস? আপনাদের উপর আমি কেন রাগ করব? আচ্ছা, এসব বাদ দে। তুই আমার সাথে কাল বাসায় যাবি? আমি আর ওই বাসায় ফিরবো না। তোকে ফিরতে হবে। আর 1 সপ্তাহ বাদে তোর ছোট বোনের বিয়ে, তোকে খুব করে সেখানে আনতে বলেছে, কিন্তু আমি ছিলাম নিরুপায়। তোর কোনো খোঁজ জানতাম না, কিন্তু রাজনীতির কাজে ঢাকায় আসলে তোর দেখতে পায়, আর অনেক খোঁজ নিয়ে জানতে পারি তুই এখানে থাকিস, তাই চলে আসলাম। আমার মতো একজন পাপী ছেলে সেখানে না থাকলেও চলবে। দেখ, আমি আর তোর মায়ের সম্পূর্ণ বিশ্বাস ছিল তুই ওই কাজ করিসনি, কিন্তু কি করবো বল, বাকিদের কথা শুনে আমার মাথা ঠিক ছিল না। পুরনো কথা আমি ভাবতে চাই না। আপনি আসছেন, একসাথে খাওয়া দাওয়া করবেন, ইচ্ছে হলে থাকবেন, আর না হলে তারপর। আমি তোর থেকে এত কথা শুনতে চাই না, তুই যাবি মানে যাবি। মাহিম নিজের বাবাকে কিছু বলতে যাবে, এমন সময় তার কাছে একটা কল আসে। ফোনের দিকে তাকিয়ে একবার তাকিয়ে সে নিজের বাবার কাছে থেকে একটু সরে গিয়ে ফোন রিসিভ করলো। কিছু সময় কথা বলে আবার তার বাবার কাছে ফিরে আসলো। কে ফোন করছিল? আমার এক বন্ধু। আচ্ছা নিচে চলুন, আমাকে একটু বাইরে যেতে হবে। আমি কাজের মাসিকে সবই বলে যাচ্ছি। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আপনার সাথে পরে কথা হবে, আমার এখন যেতে হবে। মাহিম তার বাবাকে নিজের ফ্ল্যাটে রেখে কোথাও একটা চলে গেল। তারপর চারদিকে রাতের অন্ধকার নেমে এসেছে। ঝিঝি পোকা ঝিঝি করে ডাকছে। ফাঁকা রাস্তা পুরো শুনশান। এই ফাঁকা রাস্তায় খুব জোরে গাড়ি চালিয়ে যাচ্ছে এক আগন্তুক। হয়তো জীবনে তার কোনো মরার ভয় নেই, এর জন্যই এত স্পিডে গাড়ি চালাচ্ছে। তার গায়ে রয়েছে নেভি ব্লু কালারের হুডি পোশাক, মুখে অদ্ভুত মাস্ক, যেটাই শুধু তার চোখ আর এক সাইডের মুখের কিছু অংশ দেখা যাচ্ছে, কিন্তু বোঝার উপায় নেই যে কে এই আগন্তুক। আগন্তুক কিছু সময় পর লোকালয় থেকে অনেক দূরে চলে আসলো। আর কিছু দূর এসে ছোট্ট একটা জঙ্গল, সেখান থেকে জঙ্গলের মাঝে প্রবেশ করলো। সেখানে একা বড় বট গাছ আছে। নিজের বাইক নিয়ে একদম সেই গাছের কাছে চলে আসলো। তারপর গাছের কাছে গিয়ে নিজের হাতে ছাপ দিল, সাথে সাথে একটা বড় দরজা তৈরি হয়ে গেল। আগন্তুক সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করার সাথে সাথে এক অন্য জগতে চলে আসলো, যেটা আগন্তুকের একদম নিজের তৈরি করা এক জায়গায়। কিছু সময় বাইক চালিয়ে কিছু দূর অতিক্রম করলো। চারপাশে নামি দামি অস্ত্র, কম্পিউটার আছে, আর আশেপাশে রয়েছে তার বাহিনী। আগন্তুক গাড়ি থেকে নামার সাথে সাথে সেখানে উপস্থিত হলো তার ডান হাত এনকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আমি যে কারণে এসেছি। চলেন ভাই, রুমে গিয়ে কথা বলছি। হুম। দুজন রুমে গেল। আপনাকে যে খবর দেওয়া ছিল সেটা দিয়ে দিয়েছি, তবুও আপনি এখানে আসার কারণ? তুমি নিশ্চয়ই জানো আমি কোনো কারণ ছাড়া কিছু করি না, তবুও বোকার মতো কথা বলছো। সরি ভাই। আমি তোমার থেকে কাঙ্ক্ষিত খবর পেয়েছি। এখন আমাকে একটা কাজের জন্য বাইরে যেতে হবে, আর আমি যতদিন না ফিরবো সব কিছু তোমাকে সামলাতে হবে। ঠিক আছে ভাই, কিন্তু কোথায় যাবেন? সেই কাজের মূলকে তাকে ধরতে নাকি? হ্যাঁ, আমি তাকে খুঁজে বের করব। কে এমন দেশে মাঝে বেআইনি কাজ করছে, আর রাজনীতি নিয়ে কে এত কূটনৈতিক কাজ করছে, খারাপ কাজ করছে, আমি বের করে ছাড়ব। তাছাড়া আমার আরও একটি কাজ আছে, তাই সেখানে আমার যেতে হবে। ঠিক আছে ভাই, আপনি যেটা ভালো মনে করেন। দরকার আমাকে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, আমার দরকার পড়বেই। তোমরা সব সময় রেডি থাকবে, আমি কল দেওয়া মাত্র সেখানে এসে হাজির হবে। হুম। ডেভিল ভয়েস লিডার এম কে ডান হাতে এনকে এর সাথে কথা বলছিল। নিজের কথাবার্তা শেষ করে সে সিক্রেট জায়গা থেকে বেরিয়ে গেল। তারপর মাহিম রাতে বাড়ি ফিরল। বাড়িতে এসে দেখলো যে তার বাবা এখনো জেগে আছে। কি হলো, আপনি এখনো জেগে আছেন কেন? খালা, ওনাকে খেতে দিয়েছেন? না, অনেকবার খেতে বলেছি, কিন্তু উনি আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার অপেক্ষা করা উচিত হয়নি। অনেকদিন তোর সাথে খাওয়া হয়নি, তাই অপেক্ষা করছি। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। খালা, তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা বলেই মাহিম নিজের রুমে চলে আসলো। তারপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো। আসুন, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিন। মাহিমের ডাক শুনে সালাম খাবার টেবিলে আসলো। মাহিমের বাবা এসেছে, তাই মাহিম রান্না করার খালাকে সব ভালো ভালো খাবার রান্না করতে বলেছিল। মাহিমের কথা অনুযায়ী খালা সব রান্না করেছে। খাবার টেবিলে ভরা। সালাম মাহিমের সামনে এসে বসলো। খালা, ওনাকে খাবার তুলে দিন। মাহিমের কথা অনুযায়ী তিনি খাবার দিতে লাগলো। মাহিম খাওয়া শুরু করলেও সালাম খাচ্ছেন না। কি হলো, আপনি খাচ্ছেন না কেন? আমি খাবো যদি তুই আমার কথা রাখিস। আমি কি কথা রাখবো? আমি বেঁচে থাকতে আর সেই বাড়িতে পা রাখছি না। তুমি যদি বাড়িতে না যাও তাহলে আমিও ভাত খাবো না, আর না এই ঢাকা শহর থেকে যাব। আর আমি না গেলে তোমার বোনের বিয়ে হবে না, আর বিয়ে না হলে বুঝতেই পারছো সবাই তোমার বোনের নামে আমার নামে কি বলবে। লোকে বলবে যে এমপির মেয়ে বিয়ে না দিয়ে পালিয়েছিলেন। আমি গেলে তো আরো বেশি সমস্যা হবে। খারাপ ছেলে যদি আপনার মেয়ের বিয়ে ভেঙে যায়। কিচ্ছু হবে না, আমি সব সামলে নেব, তুমি শুধু রাজি হয়ে যাও। সালামের কথা শুনে মাহিম কিছু একটা চিন্তা করলো। মাহিমকে ভাবতে দেখে সালাম তার দিকে তাকিয়ে রইল। আচ্ছা ঠিক আছে, আমি যেতে রাজি আছি, কিন্তু আমি বিয়ের আগের দিন যাব। আশা করছি এটা নিয়ে আর কোনো কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি যে যেতে রাজি হয়েছো এটাই অনেক। এবার তাহলে খাওয়া শুরু করেন। মাহিম আর সালাম খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে মাহিম রুম দেখিয়ে দিল। তারপর মাহিমের বাবা চলে গেছে। আজ 5 দিন হলো। মাহিম নিজের সকল কিছু গুছিয়ে নিয়ে বের হলো বাসা থেকে। ছোট্ট একটা ব্যাগে সব কিছু নিয়েছে। বাসা থেকে বের হয়ে মাহিম একটা রিক্সা নিল। চারপাশে সবাই নিজের কাজ করতে ব্যস্ত, নিজেরা নিজের গন্তব্যে যাচ্ছে। মাহিম আশেপাশে তাকিয়ে দেখছে মাহিমের চুলগুলো একটু বড়, তাই বাতাসে উড়ে যাচ্ছে। কিছু কিছু উড়ে মাহিমের চোখের উপর পড়ছে। খানিক সময় বাদে মাহিম একটা বড় বিল্ডিং এর সামনে চলে আসলো। এখানে কেন আসছে সেটা একটু পরেই জানা যাবে। মাহিম ভাড়া মিটিয়ে দিয়ে সেই বাড়ির ভেতরে প্রবেশ করলো কোনো বাধা ছাড়াই। মাহিম গিয়ে কলিং বেল চাপলেই একজন লোক এসে দরজা খুলে দিল। কেমন আছেন ছোট সাহেব? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বাপ, ভিতরে আসো। মাহিম চাচার কথা অনুযায়ী ভেতর প্রবেশ করলো। মাহিম সোফায় বসার কিছু সময় পর উপর থেকে দুজন নেমে আসলো। একজন এসেই মাহিমের কান চেপে ধরলো। আহ, আম্মু লাগছে। কি করছো? ছাড়ো, কান বড় হয়ে হাতির মতো হয়ে যাবে। হয়ে যাক, তাতেই তোর কি? আমার তো অনেক কিছুই।
কান বড় হয়ে গেলে তখন আর কোনো মেয়ে পছন্দ করবে না, তখন তুমি তোমার ছেলের বউ পাবে না। আমার ছেলে বেশ সুন্দর, সব মেয়ে পিছনে পড়ে থাকবে। তো বাছা ধন, আজ এতদিন পর কোথায় থেকে উদয় হলে? কোথায় থেকে আর উদয় হব? নিজের বাসা থেকে। তো ব্যাগপত্র গুছিয়ে এবার কোথায় যাওয়াচ্ছ ঘুরতে? বাবা, এবার এমন এক জায়গায় যাচ্ছি যেটা সিক্রেট। এমন কোথায় যাচ্ছ যে সেটা সিক্রেট? বলা যাবে না। তুই আমার একমাত্র ছেলে, তাহলে তুই আমাকে রেখে কেন ঘুরে বেড়াস? মা, এখনই তো সময়, কাজের ভেতর গেলে তখন তো আর পারবো না। রাবেয়া, মাহিম একদম ঠিক বলেছে। তাছাড়া তুমি জানো তো কয়েক মাস পর তার দায়িত্ব শুরু। মাহিম তার বাবা মার সাথে কথা বলে নাস্তা করে সেই বাড়ি থেকে বের হলো। তারপর বড় একটি বাস শ্যামলী, সেই বাসে করে মাহিম নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাস চলতে শুরু করেছে। কয়েকটি স্টপ পার হবার পর টাঙ্গাইল থেকে একটি মেয়ে বাসে উঠলো। কোনো জায়গায় সিট ছিল না, এর জন্য মেয়েটি এসে মাহিমের পাশে বসলো। মাহিম সেদিকে কোনো খেয়াল নেই, সে এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। কিছু সময় পর মাহিম বলল যে তাকে কেউ খোঁচা মারছে। প্রকৃতি দেখায় এতটাই ব্যস্ত ছিল যে মাহিমকে কেউ ডাকছে সেটা সে খেয়ালই করেনি। বিরক্ত হয়ে মাহিম পাশে তাকালো, দেখলো যে মেয়েটি তাকে ডাকছে। মাহিম নিজের কান থেকে ইয়ারফোন খুলে ফেললো। কি হলো, কিছু বলবেন আপনি? এভাবে খোঁচা দিচ্ছেন কেন? আপনাকে এই জন্য খোঁচা দিচ্ছি যে কখন থেকে আপনাকে ডাকছি, কিন্তু আপনি তো শুনতেই পাচ্ছেন না। ও আচ্ছা, তো কি জন্য ডাকছেন? আসলে অনেকটা পথ জার্নি করতে গেলে আমি চুপ করে থাকতে পারি না। কারোর সাথে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু আপনার সাথে কথা বলবো তো আপনি তো অন্যদিকে ঘুরে আছেন। যখন কারোর সাথে কথা না বলে থাকতে পারে না, তখন আরেকজনকে নিয়ে আসতে কি হয়? যত সব। রাগ করছেন কেন? আপনি একটু তো পথে কথা বলবেন। আমি অপরিচিত কোনো মেয়ের সাথে কথা বলি না। পরিচয় হতে কত সময় লাগবে? আমি শাপলা, আপনি? মেয়েটি হাত বাড়িয়ে দিল। মাহিম মেয়েটির হাতের দিকে একবার তাকিয়ে মেয়েটির মুখের দিকে তাকালো। মেয়েটির চোখ দুটো দেখা যাচ্ছে, শুধু চোখ দুটো টানা টানা। চোখের মনিটা একটু ডিপ কালারের, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই চোখের মায়া নিশ্চিত কোনো পুরুষ পড়লে সেই মায়া থেকে কোনো ছেলে বের হতে পারবে না। মায়া জিনিসটা খুবই ভয়ঙ্কর। তাই সাথে সাথে মাহিম চোখ ফিরে নিল। মাহিম হাত মেলানো না দেখে মেয়েটি নিজের হাত সরিয়ে নিল। এত ভাব কেন আপনার? নিজে থেকে পরিচয় হতে এসেছি বলে ভাব দেখাচ্ছেন? আচ্ছা, আমার সাথে পরিচয় হলেন না, ভালো কথা। তো আপনি কোথায় যাচ্ছেন? কুষ্টিয়াতে যাচ্ছি। এটা বলেই মাহিম আবার জানালার দিকে মুখ ঘুরিয়ে বাইরের পরিবেশ দেখতে লাগলো। মেয়েটি হয়তো বিরক্ত হলো, তাই মাহিমকে আবার বলল, আপনি জানতে চাইবেন না আমি কোথায় যাচ্ছি? প্রয়োজন মনে করি না। ঠিক আছে, আপনার জিজ্ঞেস করতে হবে না, আমি উত্তর দিচ্ছি। আমিও কুষ্টিয়াতে যাচ্ছি। ভালো। মাহিম আবার চুপ হয়ে গেল। মেয়েটি তো নিজে চুপ থাকতে পারছে না, তাই খুবই বিরক্ত রূপ মাহিমের চুপ থাকাতে। মাহিম কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছিল। মেয়েটি সেই ইয়ারফোন কান থেকে খুলে দিল। এই যে, আপনি এত বিরক্ত করছেন কেন? আমাকে একটু শান্তিতে একটু জার্নি করতে দেন। মাহিম একটু ধমক দিয়ে কথা বলল। একটু ধমকে মেয়েটি ফুপাতে লাগলো। এই যে, আপনি কান্না করছেন কেন? আপনি আমাকে ধমক দিলেন কেন? আমি এখন বাসের সবাইকে ডেকে বলবো যে আপনি আমাকে বকা দিয়েছেন, তখন দেখবেন সবাই মিলে আপনাকে কেমন গণধোলাই দেয়। আচ্ছা ঠিক আছে, সরি। আমি আপনার কাছে মাফ চাই। আমি আপনাকে মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? যত সময় না পর্যন্ত আমি বাস থেকে নামবো তত সময় আমার সাথে কথা বলতে হবে। মাহিম পড়লো ছিপকয়। এমনিতেই মাহিম সব সময় চুপচাপ থাকতে পছন্দ করে, একাকিত্ব তার খুবই পছন্দ, কিন্তু এই মেয়ে তার পাশে বসে বকবক করে চলেছে। এর জন্যই মাহিমের প্রচন্ড বিরক্ত লাগছে। না পারছে কিছু করতে আর না পারছে কিছু বলতে। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কি এত ভাবছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলতে রাজি আছি। মেয়েটি হাসলো কিনা বোঝা গেল না, কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছে সে খুবই খুশি। মাহিম মেয়েটির দিকে না তাকিয়ে নিজের ফোনে মনোযোগ দিল। আপনি কিন্তু আমার সাথে কথা না বলে আবারও ফোনে মনোযোগ দিয়েছেন। আরে না,
এমনিতে দেখছিলাম কুষ্টিয়া আর কত সময় লাগবে যেতে। কেন, আপনি কি এর আগে কোনোদিন কুষ্টিয়া যান নাই? না, আমি আগে কখনো কুষ্টিয়া যাই নাই, এই প্রথম যাচ্ছি। সমস্যা নেই, আমার বাসা কুষ্টিয়াতে, আমি সব চিনি কুষ্টিয়ার। আর 2 থেকে 3 ঘন্টা লাগবে যেতে। ও আচ্ছা। আপনি কি জন্য যাচ্ছেন? এই তো একটি দরকারি কাজে যাচ্ছি। আপনি কেন যাচ্ছেন? আমার চাচাতো বোনের বিয়ে, এজন্য বাসায় যাচ্ছি। আসার পথে হঠাৎ গাড়িটি নষ্ট হয়ে গিয়েছিল, তাই গাড়ি আবার চেঞ্জ করলাম। ও আচ্ছা। মাহিম আবার চুপ। মেয়েটি ভাবলো যে এই ছেলেটি আগাগোড়া কেমন চুপ থাকে। আপনি কি এমন চুপ থাকায় পছন্দ করেন? আপনার হঠাৎ এখন প্রশ্ন কেন? না, এই যে কেমন কথা না বলে আবার চুপ হয়ে গেলেন। আমি তো সবকিছু জিজ্ঞেস করছি, আপনি তো কিছুই বলছেন না। কই কিছু বলছি না, এই যে আপনার সাথে কথা বলছি। তো ঢাকায় কোথায় থাকেন আপনি? ঢাকা ও ফার্ম গেটে। আমিও তো সেখানেই থাকি, কিন্তু আপনাকে তো কোনোদিনও দেখিনি। ঢাকা শহরে যত মানুষ, সেই ভিড়ে আমাকে কিভাবে দেখবেন? কথা বলতে বলতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেল তারা দুজন বুঝতে পারলো না। শাপলা নামের মেয়েটি মাহিমের কাছ থেকে বিদায় জানিয়ে চলে গেল। মাহিম যেন হাঁপ ছেড়ে বাঁচল। মাহিম বাস থেকে নামলো। কুষ্টিয়া শহরে পা দেওয়ার সাথে সাথে তার কিছুটা অনুভূতি হলো যে নিজের জন্মভূমি, নিজের এলাকায় পা দিয়েছে। সাথে কিছু পুরনো অতীত নিজের চোখের সামনে ভাসতে লাগলো। সেসব ভাবনা বাদ দিয়ে মাহিম আশেপাশে দেখতে লাগলো, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। নিজের জন্মস্থান, নিজের শহর অনেক বছর পর পা দিল মাহিম। চারপাশটা তার কাছে খুবই অচেনা, কিছুই চেনে না সে। হাঁটতে হাঁটতে একটি দোকানের কাছে চলে আসলো। দোকানদারের কাছে একটি সিগারেট চাইলো। মাহিমকে দোকানদার সিগারেট দিল। সিগারেট নিয়ে ধরিয়ে দুটো টান দিয়ে ধোঁয়া বাতাসে ছেড়ে দিল। সিগারেট খেতে খেতে দোকানদারকে বিল পরিশোধ করে দিল। তখন ভাবতে লাগলো সে কোন দিকে যাবে, কারণ এখানে চারদিকে রাস্তা, তার কিছুই মনে নেই যে এখানে কোন দিকে যেতে হবে। নিজের বাসার দিকে। আচ্ছা আঙ্কেল, এখানে এমপি সালাম চৌধুরীর বাসাটা কোথায়? আপনি এখানে এমপির বাসায় যেতে এসেছেন? কোন দিকে বলতে পারেন? হ্যাঁ, বলতে পারবো না কেন, তিনি একজন গণ্যমান্য ভালো ব্যক্তি, তার বাসায় কে না চেনে। আপনিও সামনের অটো স্ট্যান্ডে কি এমপির বাসায় যাবেন, এটা বলেন, আপনাকে তারা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। মাহিম সিগারেটটা সম্পূর্ণ টেনে রাস্তায় ফেলে দিল। তারপর পা দিয়ে পিষে ফেললো। পকেটে এক হাত ঢুকিয়ে সামনের দিকে হেঁটে চলল। কাঁধে তার স্কুল ব্যাগ, যেখানে কিছু জামা কাপড় আছে। হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে চলে আসলো। ভাইয়া, আপনি কি আমাকে এমপি সালাম চৌধুরীর বাড়িতে নিয়ে যেতে পারবেন? অটোর মাঝে এক ব্যক্তি শুয়েছিল, তাকে মাহিম কথাটি বলল। লোকটি হয়তো অটো ড্রাইভার। মাহিমের কথাটি শুনে সাজো উঠে বসলো এবং মুখের দিকে তাকিয়ে রইল। হ্যাঁ যাব তো, আপনি উঠে বসুন। লোকটি কথাটি বলেই নেমে দাঁড়ালো। মাহিম অটোতে উঠে বসলো। কিছু সময়ের মাঝে অটো ড্রাইভার নিজের অটো চালাতে লাগলো। 15 মিনিট পর একটি গ্রামের রাস্তায় প্রবেশ করলো। সেখানে 5 মিনিট অটো চালানোর পর একটি বড় বাড়ির সামনে এসে থামলো। বাড়িতে চারপাশে লাইটিং করা এবং রাস্তা দুটো লাইটিং দেখে মনে হচ্ছে ভালোই আয়োজন করা হয়েছে। ড্রাইভার সেই বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো। নামেন মামা, আমরা চলে এসেছি, এটাই এমপি সালাম চৌধুরীর বাসা। মাহিম অটো থেকে নেমে অটোওয়ালার ভাড়া মিটিয়ে দিল। তারপর বাড়ির দিকে ঘুরে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। এই বাড়ি থেকে 8 বছর আগে তাকে বের করে দেওয়া হয়েছিল কোনো এক মিথ্যা অপবাদে। আজ সেখানে তাকে আসতে হয়েছে নিজের বাবার অনুরোধে। মাহিম সেখানে দাঁড়িয়ে না থেকে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে চলল। দারোয়ান মাহিমকে আগে থেকে জানে, তাই তাকে দেখার সাথে সাথে তার থেকে এগিয়ে আসলো। আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে স্যার। আঙ্কেল, আপনি আমাকে ভুলে গেছেন। আমি হলাম এই বাড়ির ছোট ছেলে। আরে বাবা মাহিম, তুমি এতকাল কোথায় ছিলে? তোমাকে স্যার খুঁজতে খুঁজতে হায়রান হয়ে গিয়েছে। এই তো ঢাকাতে ছিলাম। দুজন কথা বলছিল, এমন সময় বাড়ির ভেতর থেকে সালাম চৌধুরী বেরিয়ে আসলো।
বাইরে এসে দেখলো যে দারোয়ানের সাথে মাহিমের মতন কেউ কথা বলছে, তাই দ্রুত তার দিকে এগিয়ে আসলো। তিনি কাছে এসে তো অবাক হয়ে গেল, কারণ দারোয়ানের সাথে মাহিম দাঁড়িয়ে আছে। তিনি দ্রুত গিয়ে তাকে জড়িয়ে ধরলো। তুই আসছিস মাহিম? আমি অনেক খুশি হয়েছি তোর আসাতে। তাড়াতাড়ি ভিতরে চল, তোর বোনকে তুই হলুদ দিবি। না বাবা, আমি আমার বোনকে হলুদ দিতে পারবো না। তুমি আমাকে একটি রুম দেখিয়ে দাও, আমি সেখানে চলে যাই। সেটা বলতে হবে না, আমি যেটা বলছি সেটাই তো তোকে শুনতে হবে। ছোটবেলা থেকে মাহিম তার বাবাকে ভয় পায়, তাই তার বাবার সাথে আর কথা বাড়ালো না। মাহিমের হাত ধরে তার বাবা এগিয়ে নিয়ে যেতে লাগলো যেখানে তার মেয়ে মায়াকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। স্টেজের কাছে আসতেই মাহিম দেখতে পেল যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, তার মা, তার বড় ভাই এবং তার চাচারা সবাই। মাহিমকে এখানে দেখে সবাই অবাক হলো। তার সাথে মাহিমের মা ও বোন মায়া কান্না করে দিল। সালাম মাহিমের হাত ছেড়ে দিল। মাহিম আস্তে আস্তে করে তার বোনের কাছে এগিয়ে গেল। মায়াকে কান্না করতে থেকে মাহিম তার চোখের পানি মুছে দিল। তারপর হলুদের বাটি থেকে একটু হলুদ নিয়ে তার বোনের গালে ছুঁয়ে দিল। হলুদ দেয়া হয়ে গেলে মায়া উঠে তার ভাইকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আশেপাশে যারা ছিল তারা তো বেশি অবাক হয়ে গেছে যে কে এই ছেলে। ছেলে পক্ষ থেকে আসা একটি ছেলে এসে মাহিমকে মায়ার থেকে ছাড়িয়ে দিল। থাপ্পড় মারতে গিয়েও কি ভেবে যেন হাত নামিয়ে নিল। কে তুমি? আর মায়া তোমাকে জড়িয়ে ধরার সাহস কিভাবে পেলো? মিস্টার, আমি কে সেটা মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। এটা বলেই মাহিম সেখান থেকে চলে আসতে লাগলো। ভাইয়া, তুই আমাকে ছেড়ে যাস না, আবার কোথায় চলে যাচ্ছিস? হুম। মায়ের মুখে ভাইয়ার ডাক শুনে ছেলেটা বুঝতে পারলো যে এটা তার ভাই, কিন্তু তার মুখে যে কোনো প্রশ্ন লেগে আছে সেটা দেখে বোঝা যাচ্ছে। মায়া, এটা তোমার কেমন ভাই? আগে তো কখনো দেখিনি। এটা আমার আপন ছোট ভাই। মায়া দৌড়ে গিয়ে মাহিমের হাত চেপে ধরে। প্লিজ ভাইয়া, তুই আমাদের ছেড়ে আবার চলে যাস না। তোকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। চিন্তা করিস না, তোর বিয়ে খেয়ে তারপর যাব। এখন তুই গিয়ে হলুদের আসনে বস। এমন সময় সেখানে মালেকা বেগম আসলো। এসে মাহিমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এতদিন কি তোর মায়ের কথা মনে পড়েনি? তুই এতটা নিষ্ঠুর হলি কিভাবে? মাহিমেরও খুব খারাপ লাগছে, কিন্তু নিজেকে খুব কষ্ট করে আটকে গেছে কান্না থেকে। এমন সময় সালাম সাহেব তাদের কাছে এগিয়ে আসলো। মালেকা, এখানে অনেকেই আছে, এভাবে সিন ক্রিয়েট করো না। যা করার বার ভিতরে গিয়ে করো। নিজের স্বামীর কথা শুনে ছেড়ে দিল। তিনি মায়াকে হলুদ দেওয়ার আসনে বসতে বলে মাহিমের হাত ধরে বাড়ির ভিতরে চলে গেল। সরি মায়া, আমি বুঝতে পারিনি যে ওটা তোমার ভাই। কোনো সমস্যা নেই, তোমরা তো জানো না, তাই এমন করেছো। আচ্ছা তুমি থাকো, আমরা এখন যাই, আমাদের তো কাজ হয়ে গেছে। বাবা মায়ের থেকে বিদায় নিয়ে যেও। তারা তো এখন নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত, আমি গিয়ে কি করব? তার থেকে বরং আমরা চলে যাই। ওকে। এরপর সাগর নামের ছেলেটি তার সঙ্গী সাথীদের নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। অন্যদিকে মাহিমকে তার বাবা মা বাড়ির ভেতরে নিয়ে গেল, তারপর সোফায় বসিয়ে দিল। তুই এতটা দিন আমাদের ছেড়ে কিভাবে সেই ঢাকা শহরে পড়েছিলি বলতো? আমাদের কথা কি একবারও মনে পড়েনি তোর? মনে পড়তো, কিন্তু নিজের মধ্যে শক্ত করে রেখেছিলাম যেন আমার মতন পাপী মুখ তোমাদের আর দেখাতে না হয়। এই জন্য আর আসেনি আমি, আর না তোমাদের সাথে যোগাযোগ রেখেছি। ইচ্ছে করছে তোকে থাপড় দিয়ে গাল দুটো লাল করে দেই। এবার যখন আসছিস তখন আমি তোরে আর যেতে দেব না, তুই আমার কাছে থেকে যা। না মা, মায়ার বিয়ে হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। আমি চাই না আমার জন্য এখানে আবার অন্য কিছু ঘটুক। আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে তোকে একদম থাপড় লাগিয়ে দেব, শয়তান ছেলে। মালেকা, এখন এইসব কথা রাখো তো, যা হবে বিয়ের পর দেখা যাবে। এখন মাহিমকেও রুম দেখিয়ে দাও। মালেকা বেগমকে নিয়ে উপরে চলে গেল। তারপর মাহিমের রুমে প্রবেশ করলো, যেখানে আগে মাহিম থাকতো। মাহিম ভেতরে প্রবেশ করে অবাক হয়ে গেল, কারণ রুমটা ঠিক আগের মতোই গোছানো আছে। আমি জানতাম তুই একদিন না একদিন ফিরে আসবি, তাই রুমটা ঠিক করে আগের মতোই রেখেছি। তুই এখন রেস্ট নে, আমি তোর বোনের কাছে যাচ্ছি।
মালেকা বেগম চলে গেলেন আর মাহিম নিজের ব্যাগটা রেখে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। মাহিম নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। কখন যে মাহিম ঘুমিয়ে পড়েছে সে টেরই পায়নি। অন্যদিকে হলুদের অনুষ্ঠান শেষ করে সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলো। আত্মীয় স্বজন সবাই যে যার রুমে গেল। ড্রয়িং রুমে সবাই বুঝেছিল যারা বাড়ির লোক। সালাম, তোর ছেলে এখানে কিভাবে আসলো? আমার ছেলেকে আমি তো নিয়ে আসতে পারি? বল, আমার একমাত্র মেয়ের বিয়ে আর আমার ছোট ছেলে থাকবে না, এটা কোনোদিন হয় বল? তাই বলে তুই কি ভুলে গিয়েছিস যে তোর ছেলে আমার মেয়ের সাথে কি করেছিল? দেখ রাজা আর শাহিন, তোরা দুজন এটা ভুলে যাস না যে নীলা সব দোষ স্বীকার করেছিল। তোমরা এখন এইসব কথা রাখো। আমার ছেলে এতদিন পর বাসায় এসেছে, আমি আর এসব শুনতে চাই না। পুরোনো দিনের কথা মনে করে আর কিছু করতে চাই না। বড় মা, তোমার ছেলে কোথায়? আমার ছেলেকে দিয়ে তোর কি কাজ? আসতে না আসতেই তুই আবার ওকে জ্বালাতে যাস না যেন। আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোমার ছেলেকে আমি জ্বালাতে যাব? গিয়ে দেখ মাহিমের রুমে আছে। তাহলে তার সাথে দেখা করতে যাচ্ছি না, পরে কোনো এক সময় দেখা করে নিব। আমি এখন বাসায় যাচ্ছি। আচ্ছা, আমরা এখন বাসায় যাই, বিকালের দিকে আবার আসবো। তোকে আমি বলেছিলাম যে আমার মেয়ের বিয়ের এই কয়দিন তুই আমাদের বাসায় থাকবি, তবুও শুনি না। আরে ভাই, আমার বাসা আর তোর বাসা কি অনেক দূরে নাকি যে গিয়ে আসতে পারবো না? পাশেই তো আসি। রাজা আরো কিছু সময় কথা বলে নিজের স্ত্রী আর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাজা হলো সালাম চৌধুরীর খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু, আর তার মেয়ের নাম বৃষ্টি। মাহিমের সাথে এক সময় পড়তো। মা, আমি এখন এই হলুদের শাড়ি খুলে ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে, যা। নীলা, তুই আমার ছেলের কাছ থেকে দূরে থাকবি। আমি চাই না যে তোর জন্য আমার ছেলে আবার বাড়ি থেকে চলে যায়। তোমাকে ভয় পেতে হবে না বড় আম্মা, এখন আমার একটি ছেলে আছে, আমার সংসার আছে। তখন তো ছোট ছিলাম, এই জন্য কিছু বুঝতে পারিনি। তোমরা কি নিয়ে কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বুঝতে হবে না, তুই এখন ছোট মানুষ। বড়রা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো আর ছোটরা গান বাজনা করতে লাগলো। জোরে জোরে গান বাজছে। এইদিকে এত জোরে গান বাজার জন্য ঘুম ছুটে গেল। মাহিম বিরক্ত হয়ে উঠে পড়ল। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিজের ড্রেস চেঞ্জ করে দিল। জানালা খুলে দেখলো যে প্রায় সন্ধ্যা হতে চলল। মাহিম নিজে রুম থেকে বেরিয়ে ছাদের দিকে হাঁটা ধরল। ছাদের গেট খোলা ছিল। মাহিম ভেতরে প্রবেশ করলো। চারপাশে অনেক লাইটিং জ্বলছে। ছাদটা খুবই সুন্দর লাগছে। মাহিম হাঁটতে হাঁটতে এক কোনায় গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো তার সাথে অতীতে কি কি ঘটে গেছে। 8 বছর আগে মাহিম একদিন দুপুরে নিজের রুমে শুয়েছিল। এমন সময় তার চাচাতো বোন নীলা তার রুমে আসলো। নীলা দেখতে অসম্ভব সুন্দর। চুলগুলো ছেড়ে দিলে তার প্রেমে হাবুডুবু খাবে। পাড়ার অনেক ছেলে আছে যারা নীলার সাথে প্রেম করতে চায়, কিন্তু নীলা তাদের সাথে শুধু টাইম পাস করে। অনেক ছেলের সাথে প্রেম করে তাদের ছেড়ে দিয়েছে। এর জন্য নীলাকে মাহিম একটু পছন্দ করে না। মাহিম, বৃষ্টি আর নীলা একই সাথে একই স্কুলে কলেজে পড়াশোনা করত। কিরে নীলা, তুই এই সময় আমার রুমে কেন? আর রুমের দরজা বন্ধ করছিস কেন? তোর সাথে আমার বোঝাপড়া আছে, এই জন্য রুমের দরজা বন্ধ করলাম, যেন কেউ আমাদের বিরক্ত করতে না পারে। তুই কি এমন কথা বলবি যে রুমের দরজা বন্ধ করা লাগলো? তুই তাড়াতাড়ি আমার রুম থেকে বেরো। যা কথা বলার ছাদে গিয়ে বলবো। না, আমি তোর সাথে এখনই বলবো। দয়া করে তুই আমার রুম থেকে বেরিয়ে যা। ছোট মা ছোট বাবার দেখলে কি বলবে? এসব আমি বুঝি না। তুই আমার সাথে প্রেম করবি কিনা তাই বল। তোর সাথে আমি কেন প্রেম করব? তোর তো বয়ফ্রেন্ডের অভাব নেই। কত ছেলের সাথে তুই প্রেম করিস, এমনকি আমার বন্ধু নাফিসের সাথেও তুই প্রেম করিস। আমি তো ওদের কাউকে ভালোবাসি না, আমি ভালোবাসি তোকে। তাই আমি প্রতিবার তোকে প্রপোজ করি, কিন্তু তুই প্রতিবার আমাকে ফিরিয়ে দিস। দেখ নীলা, এসব ফালতু কথা শোনার টাইম নেই আমার। তুই আমার রুম থেকে বের হ। তুই আমার কথায় রাজি হবি না তো? না, তুই এখন যা। তাহলে দেখ আমিও কি করি। এটা বলেই নীলা নিজের কামিজের হাতা ছিঁড়তে লাগলো এবং মাহিমের দিকে এগিয়ে আসতে লাগলো। এসব দেখে খুবই অবাক হয়ে গেল। কি রে, তুই এসব কি করছিস? নিজের জামার হাতা ছিঁড়ছিস কেন? আমার কথায় তো তুই রাজি হলি না, এবার দেখ আমি কি করি।
নীলা কথাটি বলে একদম মাহিমের বিছানার কাছে চলে আসলো এবং মাহিমকে জড়িয়ে ধরলো। মাহিম অনেক ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে সফল হতে পারলো না। নীলা শুধু মাহিমকেই জড়িয়ে ধরলো না, জোরে জোরে চিৎকার করে নিজের মা বাবা ও মাহিমের মা বাবাকে ডাকতে লাগলো। নীলা, তুই আমাকে ছাড়া এসব কি করছিস? তোর মান সম্মান কিছু থাকবে না। সেটা পরে দেখা যাবে। তুই তো এমনিতেই আমার হলি না। লোকে এমনিতেই তো বলে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। নীলার চিৎকার শুনে সবাই মাহিমের রুমের সামনে চলে আসলো। কি হয়েছে নীলা? তুই মাহিমের রুমে কেন আর চিৎকার করছিস কেন? বড় আব্বু, তুমি আমাকে বাঁচাও। তোমার ছেলে আমাকে নষ্ট করার জন্য জোরাজুরি করছে। ভাই, আপনি দরজা ভেঙে ফেলুন, না হলে আমার মেয়ের কিছু হয়ে যাবে। শাহিনের কথা শুনে দুজন মিলে রুমের দরজা ভেঙে ফেললো এবং দেখলো যে মাহিম আর নীলা একে অপরকে জড়িয়ে ধরে আছে। এখানে কি করেছে সেটা মাহিম আর নীলা ছাড়া কেউই জানে না, কিন্তু শরীরের শার্টটা ছেঁড়া থাকার জন্য বাড়ির সবাই বিশ্বাস করলো, যেটা নিজের চোখে দেখলো। নীলা দূরে এসে তারপর মাকে জড়িয়ে ধরলো, নিজের সাথে জড়িয়ে ধরলো মালেকা। জানোয়ারের বাচ্চা, এই দিনটা দেখার জন্য তোকে আমি জন্ম দিয়েছিলাম। তুই আমার মান সম্মান কিছুই রাখলি না। এটা বলেই মাহিমকে বিছানা থেকে তুলে ধাক্কা দিয়ে ফেলে দিল। সাথে সাথে মাহিমের মাথায় গিয়ে দরজার কোলে লাগলো এবং কেটে গেল। বাবা, বিশ্বাস করো, আমি নীলার সাথে কিছুই করি নাই। জোর করে আমার সাথে। একটা মেয়ের কাছে সবচেয়ে বড় জিনিস হলো তার ইজ্জত। আর তুই কিনা বলছিস যে নীলা নিজেই তাকে ইজ্জত নষ্ট করতে এসেছে? হারামজাদা। এটা বলেই শাহিন মাহিমকে মারতে লাগলো। ভাই, আপনি যদি মাহিমকে এই বাড়ি থেকে বের করে না দেন, তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না। তুই কোনো চিন্তা করিস না শাহিন, এমন কুলাঙ্গার ছেলের জন্য আমার আর তোর মধ্যে ফাটল ধরুক সেটা আমি চাই না। এরই মাঝে রাজা, বৃষ্টি এবং বৃষ্টির মা মাহিমের বাসাতে চলে আসলো। মাহিমকে বেল্ট দিয়ে মারতে মারতে নিচে নিয়ে আসলো। কি হয়েছে? তুই এভাবে মারছিস কেন? বড় মা, কি হয়েছে? বড় আব্বা মাহিম কেমন মারছে কেন? বৃষ্টির কথা শুনে তিনি মুখ ঘুরিয়ে নিলেন। নীলার দিকে তাকিয়ে বুঝতে পারলো যে এখানে কি করেছে, সেজন্য বৃষ্টি আর কিছু বলল না। সালাম, তুই তোর ছেলেকে বাড়ি থেকে বের করে দে। সামনের নির্বাচন, বাইরের কেউ যদি জানতে পারে যে তোর ছেলে এমন কুলাঙ্গার, তাহলে তোকে কেউ ভোট দিবে না। নিজের বন্ধুর এমন কথা শুনে সালাম চৌধুরী কিছু একটা ভাবলো, তারপর সেখান থেকে চলে গেল। কিছু সময় আগেও মাহিমের জীবনে অনেক হাসি খুশি ছিল, কিন্তু খানিক সময় বাদে যে নিজের জীবনে এমন অন্ধকার নেমে আসবে সেটা মাহিম ভাবতে পারেনি। মা, তোমরা বিশ্বাস করো, আমি এমন কিছু করতে চাইনি। তুই আমাকে মা বলে ডাকবি না। তোর মতো পাপি মুখে আমি মা ডাক শুনতে চাই না। মাহিম তার মায়ের পা জড়িয়ে নিল, কিন্তু তার মা নিজে পা সরিয়ে নিল। তোর ওই পাপি হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। ছোট আম্মু, ছোট আব্বু, তোমরা তো বিশ্বাস করো নীলার সাথে কিছুই করিনি। মাহিমের কথা তারা দুজনের কেউ বিশ্বাস হলো না। তারা দুইজন মুখ ঘুরিয়ে নিল। মাহিম কোনো উপায় না দেখে রাজা ও রেহানা বেগমের কাছে গেল, কিন্তু তাদেরকে বলার পরেও তারা বিশ্বাস করলো না। মাহিম এবার বৃষ্টির সামনে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির চোখে পানি, হয়তো নিজের চোখের পলক ফেললে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। তুই অন্তত বিশ্বাস কর, আমি নীলার সাথে কিছুই করিনি। আমার সাথে। মাহিম আর কিচ্ছু বলতে পারলো না। তার আগেই বৃষ্টি মাহিমের গালে থাপ্পড় বসিয়ে দিল। তারপর কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে গেল। বৃষ্টির উপর মাহিমের অনেক বিশ্বাস ছিল, কিন্তু সেও যে তাকে অবিশ্বাস করবে মাহিম সেটা ভাবতে পারেনি। কাউকে বিশ্বাস করাতে পারলো না যে সে নির্দোষ। এমন সময় সালাম সাহেব একটি ব্যাগ নিয়ে এসে মাহিমের পায়ের কাছে ছুঁড়ে মারল। বেরিয়ে যা আমার বাসা থেকে। তোর মতন কুলাঙ্গার ছেলের জায়গা আমার বাড়িতে নেই। তোর মুখ যেন আমাদের আর না দেখতে হয়। এটা বলেই সালাম সাহেব উপরে চলে গেলেন। মাহিম যখন কাউকে বিশ্বাস করাতে পারলই না যে সে কিছুই করেনি, তখন সে খুবই হতাশ হলো যে এতদিন সে কাদের সাথে
ছিল নিজের মা বাবা তাকে বিশ্বাস করছে না। এবার সে নীলার কাছে গেল, কিন্তু বলতে গিয়েও মাহিমের গলায় আটকে গেল কথা। তারপর মুচকি হেসে নিজের ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল, কারোর সাথে কোনো কথা না বলে। সন্ধ্যা পার হয়ে গিয়েছে, এই জন্য কেউ বুঝতে পারলো না যে চৌধুরী বাড়ির ছেলে কেমন করে বাড়ি থেকে চলে গেল। কিছু সময় বৃষ্টির বাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু বৃষ্টিকে দেখতে পারলো না, তাই মনের দুঃখ নিয়ে সে হাঁটতে লাগলো। মারার কারণে তার পুরো শরীর ব্যথা হয়ে গেছে, এর জন্য সে হাঁটতে পারছে না। এরপর মাহিম কোনো একভাবে ঢাকায় চলে আসে। মাহিম ছাদের উপর দাঁড়িয়ে নিজের মনে কথাগুলো ভাবছিল। এমন সময় তার পিছনে কারো উপস্থিতি অনুভব করলো। পিছনে তাকিয়ে দেখলো যে বাসের সেই মেয়েটি। তাকে দেখে মাহিম অবাক হলো। কি হলো, আপনি এখানে? এটা আমার বাসা, আর আমি থাকবো না? আপনার বাসা মানে? এটা আমার বাসা মানে? আমি আপনার ছোট চাচার ছোট মেয়ে। তাহলে তুমি মিলি? এই তো এখন চিনতে পারছেন দেখছি। আমাকে তো দেখছি আপনি ভুলেই গেছেন। আপনি তো আমার পরিচিত, তাহলে আর আপনি করছেন কেন? তুমি করে বলবো। সেটা তোমার ইচ্ছা, কিন্তু তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে তো আমি চিনতেই পারিনি। তুই বাসে নিজের নাম শাপলা বললি কেন? তুমি হয়তো ভুলে গেছো যে বাড়ির মানুষ ছাড়া সবাই আমাকে শাপলা বলে ডাকে। বুঝলাম। তুই যে বড় হলে এতটা বাচাল হবি আমি বুঝতে পারি নাই। তুমি হঠাৎ এই কথা বলছো কেন? বাসের ভিতর যত কথা বলছিলি, আমার তো ইচ্ছে হয়েছিল তোকে ধরে জানালা দিয়ে ফেলে দেই। এটা তুমি বলতে পারলে? হ্যাঁ পারলাম। মানুষ এতটা বকবক করতে পারে সেটা তোকে না দেখলে বুঝতে পারতাম না। আচ্ছা, তুমি এতদিন কেন বাড়িতে আসলো না? আর এটার কি কারণ আমাকে একটু বলো তো। বাড়ির কেউ আমাকে কিছু বলেনি। তুই এখনো ছোট, তাই তোর কিছু শুনতে হবে না। তুমি আমাকে তুমি করে বলছো না কেন? তোমার মুখ থেকে তুমি ডাক শুনতে ভালো লাগে। শর্ত? এখানে এত কি কথা হচ্ছে মিলি? কারোর কণ্ঠ শুনে মিলি আর মাহিম পেছনে তাকিয়ে দেখলো যে বৃষ্টি দাঁড়িয়ে আছে। কি হলো বলছিস না কেন? কি করছিস এখানে? এই তো আপু, অনেকদিন পর ভাইয়ের বাড়িতে এসেছে, তাই আর তার সাথে কথা বলছিলাম। এত কথা বলতে হবে না, তুই নিচে যা খাবার খেতে, তোকে নিচে ডাকছে। আচ্ছা চলো, তুমিও খাবার খাবে, সে কখন খেয়েছো ঠিক নেই। তুই যা, মাহিম যাচ্ছে। বৃষ্টির চোখ গরম করাতে মিলি নিচে চলে গেল। বৃষ্টি গুটি গুটি পায়ে মাহিমের দিকে এগিয়ে আসলো। মাহিম দূর আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি এসে মাহিমের পাশে দাঁড়ালো। মাহিম কোনো কথা বলছে না দেখে বৃষ্টি নিজেই কথা বলতে শুরু করলো। কি হলো, মুখ অন্যদিকে ঘুরিয়ে আছিস কেন? আর আমার সাথে কথা বলছিস না কেন? তুই কি আমার সাথে কথা বলবি যে তোর সাথে আমার কথা বলতে হবে? বাহ, মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস। সময় মানুষকে পাল্টে দেয়। সময় যেমন নিজ গতিতে নিজের পাল্টে যায়, ঠিক তেমনি সময় মানুষকে পাল্টে দেয়। তুই এইসব বুঝবি না। তুই বুঝলেই বুঝবো। তখন বোঝানোর চেষ্টা করছি, তখন বুঝিসনি, আর এখন বুঝে লাভ নেই। মাহিম তাচ্ছিল্যের সুরে বলল। যেটা শুনে বৃষ্টি বুঝলো মাহিমের মনে অনেক অভিমান, যেটা এখনো রয়ে গেছে। বৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই কি এখনো আমার সাথে অভিমান করে আছিস? তোর সাথে অভিমান করার কোনো তো কারণ দেখছি না আমি। যেখানে বাড়ির সবাই আমাকে বিশ্বাস করেনি সেখানে তুই তো থাক, আর কোনো কথা মনে করতে চাচ্ছি না। তাহলে তুই আমাকে আগের মতো? বললাম তো আগের কথা মনে করতে চাচ্ছি না। এটা বলেই মাহিম বাইরে যাওয়ার জন্য হাঁটা ধরলো। কি হলো, আমার কথার উত্তর না দিয়ে যাচ্ছিস কোথায়? তুই যদি এটার উত্তর শুনতে চাস, সেই উত্তরটা আমার কাছে নেই। এমন সময় ছাদের গেটে মায়া এসে দাঁড়ালো। ভাইয়া আর আপু তাড়াতাড়ি আসো, কখন থেকে সবাই তোমাদের জন্য ওয়েট করছে, আর তোমরা গল্প করেই যাচ্ছ। একটা মায়ের খাবি, দেখছিস তো আমি জিতেই ছিলাম। হ্যাঁ, সেটা তো দেখতেই পারছি। মিলি কখন নিচে গেছে আর তোমাদের যাওয়ার নামই নেই। তাড়াতাড়ি আসো। মাহিমের মায়াকে পাশ কাটিয়ে চলে গেল। বৃষ্টি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। কি হলো আপু, তুমি কি নিচে যাবে না? তুই যা, আমার ভালো লাগছে না। আরে ভাবিপু, এই দিনে তুমি কান্না করছো কেন? তোর ভাই আমার সাথে ভালো করে কথাই বলছে না। তাই বলে তুমি কি চোখের পানি ফেলবে? বলো, তুমি ভালো করেই জানো
ভাইয়ের সাথে কি ঘটেছিল আর তুমি তখন তাকে সঙ্গ ছেড়ে দিয়েছিলে? সেটাই তো আমার সবচেয়ে বড় ভুল। সবার মতো আমিও তাকে ভুল বুঝেছিলাম। এখন এই সব কথা রাখো, সবাই নিচে ওয়েট করছি, তুমি চলো। তুই যা, আমার ভালো লাগছে না। চলো তো। এটা বলেই মায়া বৃষ্টিকে টানতে টানতে নিয়ে আসলো। তারা দুইজন নিচে এসে দেখলো যে মাহিম টেবিলে বসে খেতে লাগছে। মালেকা বেগম নিজে সবকিছু তুলে দিচ্ছে। দেখছিস তোর মা তোর ভাই আসতে না আসতেই কত আদর যত্ন শুরু করে দিয়েছে, আর এদিকে যে আমরা আছি সেটা খেয়ালই নেই। এত পাকনা কথা বলতে হবে না, তুই বসে পর, তোকে খেতে দিচ্ছি। মায়া আর বৃষ্টি খেতে বসে পড়লো। খাওয়া দাওয়া করার সময় মাহিম বুঝতে পারলো যে তার পায়ের সাথে কেউ পা দিয়েছে। সামনে তাকিয়ে দেখলো যে বৃষ্টি মুচকি হাসছে। মাহিম তাড়াতাড়ি খেয়ে টেবিল থেকে উঠে পড়লো এবং চলে গেল। রাত 12টা কি একটা। গ্রামের পাশে একটি পুরনো জঙ্গল আছে, আর সেই জঙ্গলের ভিতরে আছে একটি পুরনো বাড়ি যেখানে কোনো মানুষ যায় না। গ্রামের অনেক মানুষ বলেছে সেখানে ভূত আছে, কিন্তু এই সুযোগটাই কাজে লাগিয়েছে কিছু দুষ্কৃতকারীরা। পুরনো সেই বাড়ির ভেতরে একটি চেয়ারে বসে আছে এক ব্যক্তি, যার কথাই ভেতরে সবাই কাজ করছে। তাড়াতাড়ি মালগুলো ভ্যানে তোল, আজ রাতের ভিতর মালগুলো শহরে পাচার করে দিতে হবে। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি কাজটি করে ফেলবো। হ্যাঁ, আর আমি শুনেছি যে পুলিশ ফোর্স খুব কড়া গার্ড দিচ্ছে। হ্যাঁ ভাই, কতদিন ধরে পুলিশ খুবই জ্বালাতন করছে, কিন্তু আমাদের ধরতে তারা পারবে না। আর ধরলেই বা কি, আমরা হলাম রোলেক্স গ্যাংয়ের লোক, আমাদের দেখে তো তারা থরথর করে কাঁপবে। সেটা তুই একদম ঠিক বলেছিস। গ্যাংয়ের লোকদের দেখে সকল পুলিশের হাওয়া টাইট হয়ে যায়। তাহলে আর চিন্তা কিসের বস? ওই পুলিশকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, চিন্তা হচ্ছে বসকে নিয়ে। বস এই মাসে সবচেয়ে বেশি ডিল ফাইনাল করেছে এবং সেগুলো খুব তাড়াতাড়ি পাচার করে দিতে হবে। তাছাড়াও বস কয়েকদিনের মাঝেই 20টা মেয়ের জোগাড় করতে বলেছে। তোরা তাড়াতাড়ি এই কাজটা করতে লেগে পড়। বস, আপনার উপরেও আরও একজন বস আছে, কিন্তু কে সে, যাকে আমরা আজ পর্যন্ত দেখলাম না? আমি নিজে আজ পর্যন্ত তাকে দেখিনি, তাহলে তোরা কিভাবে দেখবি? আড়াল থেকে তিনি সব কাজ করে যাচ্ছেন। আচ্ছা, এত বকবক না করে নিজের কাজ কর তাড়াতাড়ি, এবং তাড়াতাড়ি মালগুলো পাচার করে দে। নিজের বসের ধমক শুনে ছেলেগুলো তাড়াতাড়ি কাজ করতে লাগলো। বস লোকটি নিজের পকেট থেকে সিগারেট বের করে ধরে টান দিতে লাগলো মনের সুখে। পরের দিন সকালে খুব জোরে জোরে গান বাজার কারণে ঘুম ভেঙে গেল। এমনিতেই সারাত মাহিমের ঘুম হয়নি, আবার এত সকালে গান বাজাচ্ছে, এর জন্যই মাহিমের খুব রাগ হচ্ছে। তবুও নিজের বাসা বলে কিছু বলতে পারছে না। বালিশ কানের উপর দিয়ে শুয়ে রইল, তবু সে ঘুমোতে পারল না। এক সময় বিরক্ত হয়ে মাহিম বালিশ ছুঁড়ে মারলো, সাথে সাথে দেয়ালের সাথে গিয়ে বাড়ি লেগে পড়ে গেল। এমন সময় রুমের ভেতরে মায়া প্রবেশ করলো। কি রে ভাইয়া, আর কত সময় ঘুমাবি? তোর একটা মাত্র বোনের বিয়ে, আর তুই কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিস? হুম, বড় ভাইয়া সব একলা একলা কাজ করছে, আর তুই কিনা ঘুমাচ্ছিস এখনো। ঘুমাতে পারলাম কোথায়? সারা রাত গান বাজিয়েছিস, আবার সকাল হতে গান বাজনা শুরু করেছিস। একটা মাত্র দিন, একটু তো বাজবেই বল। কিন্তু তুই তাড়াতাড়ি নিচে আয়, কারণ আম্মু তোকে ডাকছে। সবাই কাজে লেগে পড়লে তোকে আর কেউ নাস্তা দিবে না, বলে দিলাম। দিতে হবে না, তুই এখন যা তো। তাড়াতাড়ি ভাইয়া, না হলে আমি কিন্তু তোর গায়ে পানি ঢেলে দিব। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আসবি বলে দিলাম। মায়া মাহিমের রুম থেকে বেরিয়ে গেল। মাহিম কিছু সময় পর বিছানা থেকে উঠে পড়লো, তারপর ফ্রেশ হয়ে এসে রুম থেকে বেরিয়ে পড়লো। অনেক সকাল হয়েছে, চারপাশে অনেক লোকজন। মাহিমের বাবা সালাম চৌধুরী এখানকার এমপি, এর জন্য অনেক মানুষ এসেছে যারা মাহিমের কাছে অপরিচিত। মাহিম সিঁড়ির কাছে এসে দেখলো যে তার সকল কাজিন সহরা নিচে বসে আড্ডা দিচ্ছে, তার মানে বৃষ্টিও আছে। মাহিম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিচে নেমে আসে। আরে ভাইয়া, তুই আসছিস?
সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে আর তুই নিজের রুমে পড়ে ঘুমাচ্ছিস? এইসব গান বাজনা হাসি ঠাট্টা আমার ভালো লাগে না, তাই নিজের রুমে শুয়েছিলাম। কিন্তু তোদের জন্য তার ঘুমিয়ে থাকা হলো না। কথাটি বলে মাহিম খাবার টেবিলে গিয়ে বসলো, কিন্তু তাকে যে খেতে দিবে কাউকে আশেপাশে দেখলো না। এমন সময় সেখানে বৃষ্টি এসে হাজির হলো। আশেপাশে কাউকে খুঁজছিস মনে হচ্ছে। সেটা তোর জানতে হবে না। তো কাকে জানাবি? ওই নীলাকে? ফাও কথা না বলে এখান থেকে শর্ত। এখানে তোর কেউ খাবার দিতে আসবে না। আর বড় মা বলেছে তুই ঘুম থেকে উঠলে আমাকে খাবার দিতে। তুই দাঁড়া, আমি তোকে খাবার দিচ্ছি। মাহিম সেখানে বসেছিল। বৃষ্টি কিচেন থেকে খাবার নিয়ে আসতে গেল। এমন সময় সেখানে মিলি উপস্থিত হলো। কি হলো, তুমি এত দেরি করে ঘুম থেকে উঠলে কেন? আর রাতে তোমাকে দেখলাম না। রাতে সবাই কত মজা করলাম, তুমি জানো? এইসব জানার প্রয়োজন মনে করি না আমি। তুমি তো খারাপ কেন? সবাই কত আনন্দ করছে আর তুমি একা ঘরে বসে থাকছো। এমন সময় বৃষ্টি মাহিমের জন্য নাস্তা নিয়ে আসলো, তারপর টেবিলের উপর দিল। এই নে রাজি, খাবার খেয়ে নে। আর মিলি, তুই আড্ডা দিতে দিতে এখানে উঠে আসলি কেন? এই তো মাহিম ভাইয়ের সাথে একটু কথা বলতে লাগলাম। তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আড্ডা দেওয়ার এখন অনেক সময় আছে, তুই এখন এখান থেকে যা। মিলি মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে গেল। তুই আবার বসে আছিস কেন? তাড়াতাড়ি খাবার খেয়ে নে। তোর তো আর তোর কোনো কাজ নেই, কিন্তু অন্য মানুষের অনেক কাজ আছে। আমি কি অন্য মানুষের কাজ করতে নিষেধ করেছি নাকি তাকে ধরে রেখেছি? ধরে রাখিস নি, কিন্তু নিজে কি করেছিস সেটা কি ভুলে গিয়েছিস? এমনিতে দেরি করে আসবে, আবার বড় বড় লেকচার। তোকে তো আমি ডাকিনি, তুই নিজে এসেছিস। আমি তো আসতে চাইনি, কিন্তু বড় মা তো বললো, এই জন্য। হ। মাহিম নাস্তা করতে লাগলো আর বৃষ্টি তার দিকে এক নজরে তাকিয়ে রইল। এমন সময় সেখানে বড় ভাই জাহিদ এসে উপস্থিত হলো। বৃষ্টি, যা তো আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি এখানে বসো, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। তাহলে তো আরো ভালো। বৃষ্টি চলে গেল আর মাহিমের বড় ভাই মাহিমের পাশে বসলো। তা ভালোই আছিস মনে হচ্ছে, আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছিস। আগে তো কেমন হাবাগোবা ছিলি। মানুষ সবসময় একরকম থাকে না ভাইয়া। সেটা ঠিক। তো এমন ঘুমিয়ে না থেকে বোনের বিয়ের জন্য একটু হাতে হাতে কিছু এগিয়ে দিলেও তো পারিস। কেন, কাজের লোকের কি অভাব আছে নাকি? কাজের লোকের অভাব থাকবে কেন? তুই তো একটু হাতে হাতে আমাদের এগিয়ে দিলে পারিস। কেন, আমি কি কাজ করছি না? এইসব কাজ আমি পারবো না। তারা দুই ভাই কথা বলছিল। এমন সময় সেখানে বৃষ্টি উপস্থিত হলো। বৃষ্টি এসে জাহিদের জুসের গ্লাস এগিয়ে দিল। জাহিদ জুস টুকু খেয়ে সেখান থেকে চলে গেল। ভাইয়া তোকে কি বলেছিল রে? কি আর বলবে, এটা ওটা হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ার জন্য। ও আচ্ছা, তুই কি আমাকে একটু পার্লারে নিয়ে যাবি? তোকে আমি কেন পার্লারে নিয়ে যাব? তোর দরকার তুই একলা যা। ঠিক আছে, আমাকে নিয়ে যেতে হবে না, তোর বোন মায়াকে নিয়ে যাবে, তখন হয় যাব না। মাহিম খাচ্ছিল। এমন সময় সালাম চৌধুরী সেখানে এসে উপস্থিত হলো। মাহিম, একটু পর তোর বোনকে নিয়ে একটু পার্লারে নিয়ে যাস তো, তাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে বাবা। বড় আপু, আমিও তোমার ছেলের সাথে যাব। ঠিক আছে, যাস, যে যেতে চাস মাহিমের সাথে চলে যাস। সালাম চৌধুরী বাইরে চলে গেল। মাহিমের দিকে তাকিয়ে বৃষ্টি মুখ ভেঙচি দিয়ে চলে গেল। মাহিম খাবার খেয়ে বাইরে হাঁটতে বের হলো। অনেক দিন পর নিজের গ্রামে এসেছে, কিন্তু গ্রামে ঘোরা হয়নি। এর জন্য মাহিম সকালে নাস্তা করে বাড়ি থেকে বের হলো। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যাবারই পরই একটি ছেলের সাথে দেখা হলো মাহিমের। মাহিম সেই ছেলেটিকে দেখে সেদিকে এগিয়ে গেল। ছেলেটি মাহিমকে দেখে কিছু সময় দাঁড়িয়ে থাকলো। তুমি কি মাহিম? আর তুই নাফিস? নাফিস এসে মাহিমকে জড়িয়ে ধরলো। দুজন কিছু সময় এইভাবে থাকার পর একে অপরকে ছেড়ে দিল। শালা, এতদিন কোথায় ছিলি? তোর কোনো খোঁজ খবর ছিল না কেন? আমার সাথে কি ঘটেছিল তুই হয়তো জানিস না, এই জন্য এই কথা বলছিস। আমি সবই জানি, বৃষ্টির থেকে আমি শুনেছিলাম, কিন্তু তাই বলে তুই কাউকে না জানিয়ে নিজেকে গুম করে দিবি? পুরোনো কথা বাদ দে, এখন বল তোরা কেমন আছিস আর নিয়াম কোথায়? নিয়ম আর রাজু আমাদের আড্ডাখানায় বসে আড্ডা দিচ্ছে, আমি সেখানে যাচ্ছি, তুইও চল আমার সাথে। ঠিক আছে চল।
দুই বন্ধু গল্প করতে করতে নিজেদের আড্ডাখানার দিকে যেতে লাগলো। কিছু সময় পর তারা দুইজন সেখানে পৌঁছালো। নিয়াম আর রাজু নাফিজের পাশে কাউকে দেখে তারিক গেল। কিছু সময় দেখার পর বুঝতে পারলো যে এটা তাদের খুব পুরনো বন্ধু। সাথে সাথে তারা দুজনে দৌড়ে এসে মাহিমকে জড়িয়ে ধরলো। কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। তার আগে এটা বল যে তুই কোথায় ছিলি? আমরা তো ভাবছিলাম নিজের বোনের বিয়েতে তুই ফিরে আসবি না। হ্যাঁ, আমি জানতাম না যে মায়ার বিয়ে। হঠাৎ ঢাকাতে বাবার সাথে দেখা হয়েছিল, তিনি আমাকে বললেন। তুই ঢাকায় কোথায় ছিলি বলতো? তোকে পুরো ঢাকা শহর খুঁজে দেখছি কিন্তু পাইনি। সেটা সিক্রেট। তো তোরা আমার বোনের বিয়েতে যাস নাই কেন? ভাইয়ের হাতে হাতে কাজটা এগিয়ে দিলেও তো পারিস। যদিও আগে আমাদের বলেছিল, কিন্তু আর যাওয়া হয়নি, কারণ তুই সেখানে নেই, তাই ইচ্ছে করেনি। অনেকদিন পর সব বন্ধুরা এক জায়গায় হলে যা হয় আর কি। সবাই মিলে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে কখন যে 11টা বেজে গেছে সেটা মাহিমের খেয়াল নেই। এমন সময় একটি কল আসলো। মাহিম ফোনের দিকে তাকিয়ে দেখলো যে একটি আননোন নাম্বার থেকে কল এসেছে। তাই প্রথমবার ধরলো না, কিন্তু পরের বার আবার ফোন আসলো, তাই মাহিম রিসিভ করলো। মাহিম কিছু বলার আগেই ফোনের অপর পাশ থেকে বিভিন্ন ধরনের গালি আসতে লাগলো। কুত্তা, শয়তান, খবিশ, বাদর। সাথে সাথে মাহিম কানের কাছ থেকে ফোন সরিয়ে সামনে নিয়ে আসলো। কে আপনি? আর এইভাবে বকাঝকা করছেন কেন? আমি কে তুই চিনতে পারছিস না আমার কণ্ঠ শুনে? না, কে আপনি? আর আমার নাম্বার পেলেন কোথায়? আমি বৃষ্টি। খুব তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বোনকে নিয়ে কোথাও যাওয়ার কথা ছিল তোর, সেটা খেয়াল আছে? একটু পর তোর বোনকে বরপক্ষ নিয়ে বিয়ে করতে আসবে, তখন না সেজে গুজে যাবে নাকি? আরে ভাই, একটু আস্তে কথা বল। এত জোরে জোরে বকবক করেই যাচ্ছিস, আমাকে তো কোনো কথা বলতেই দিচ্ছিস না। তুই যেখানেই থাকিস না কেন রাজি আয়, নাহলে আঙ্কেল তোর গায়ে গিয়ে পিটাবে। আচ্ছা, ফোন রাখ। মায়ের ফোন রেখে দিয়ে তার বন্ধুদের বলল, দোস্ত তোরা বাসায় গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। আমি ততক্ষণ মায়াকে নিয়ে পার্লার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। মাহিম তাদের থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিল। মাহিম বাসায় আসার সাথে সাথে দেখতে পেল যে সবাই রেডি হয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। মাহিমকে আসতে দেখে মায়া তাড়াতাড়ি তার কাছে আসলো। কোথায় গিয়েছিলি ভাইয়া? বলতো, তোর কি তোর বোনকে এভাবে বিয়ে দেওয়ার ইচ্ছে নাকি? হ্যাঁ, সেটাই তো ইচ্ছা। অযথা পার্লারে নিয়ে গিয়ে এত এত টাকা খরচ করে শাকচুন্নির মতো সাজিয়ে নিয়ে এসে কোনো লাভ নেই। তুই পার্লারে যাওয়ার মানে বুঝবি কিভাবে? এখন নিজের বোনের সাথে ঝগড়া না করে তাড়াতাড়ি গাড়িতে ওঠ। মায়ার বিয়ে, তাই মায়া যাবে, কিন্তু তোরা এতজন কেন? কারণ আমরা একটু সাজুগুজু করবো, তাছাড়া বড় আব্বু আমাদের অনুমতি দিয়েছে। হ্যাঁ হারামি, বড় আব্বু আমাদের যেতে বলেছে। মাহিম নীলার কণ্ঠ শুনে একবার তার দিকে তাকালো, তারপরে নিজের চোখ ফিরিয়ে নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। এক এক করে সবাই গাড়িতে উঠে বসলো। সবাই পেছনে বসলো। বৃষ্টি তাড়াতাড়ি করে মাহিমের পাশের সিটে বসলো সামনে। তো তোরা কোন পার্লারে যাবি? শহরে একটি সুন্দর পার্লার আছে, আমরা সেখানে যাব। আচ্ছা ঠিক আছে। মাহিম গাড়ি চালাতে শুরু করলো। গাড়িতে উঠে তো মিলি বক বক শুরু করে দিয়েছে, সাথে তো বৃষ্টি আছে। মাহিম এইসব বক বক করতে না পেরে গাড়ির মাঝে বক্সে একটি সুন্দর গান ছেড়ে দিল। ওরা বক বক করতে থাকুক আর মাহিম গাড়ি চালাতে লাগলো। তারা আধা ঘন্টা পর শহরের মাঝে একটি সুন্দর পার্লারে চলে আসলো। এক এক করে সবাই গাড়ি থেকে নামতে লাগলো। এখানে মোট 5 জন আছে, সব মাহিমের কাজিন। ভাইয়া তুই এখানে দাঁড়িয়ে থাক, এটা মহিলা পার্লার তো, তাই তোকে অ্যালাউ করবে না। আমারও কোনো শখ নেই যে তোর সাথে ভিতরে যাওয়া। তোরা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। এখানে থাকো, আবার কোথাও হারিয়ে যাস না যেন। সবাই এক এক করে ভেতরে চলে গেল। এত জনের মধ্যে মিলি কোনো সুযোগই পাচ্ছে না মাহিমের সাথে কথা বলতে। মাহিম অপেক্ষা করতে করতে খুবই বোরিং লাগছিল। এর জন্য রাস্তার অপর পাশে একটি চায়ের দোকানে গেল। চায়ের দোকানে অনেকগুলো বখাটে ছেলে দেখতে পেল, কিন্তু সে কিছু বলল না। চায়ের অর্ডার দিল। তো ভাই, মালগুলো তোর কি হয় রে? কাকে বলছে? আমাকে? হ্যাঁ তোকেই বলছি। গাড়ি থেকে নামলো মালগুলো, কিন্তু খুব জোশ। ওরা তোর কি হয়? ওরা আমার বোন হয়।
তোদের বোনকে কি একদিনের জন্য আমাদের সাথে রাত কাটাতে দিবি? এর বিনিময়ে তোকে অনেক টাকা দেবো। বখাটের ছেলের কথা শুনে মাহিমের অনেক রাগ হতে লাগলো, তবুও কিছু বলল না। চা খেয়ে বিল মিটিয়ে দিয়ে আবার গাড়ির কাছে চলে আসলো এবং অপেক্ষা করতে লাগলো। মেয়েদের সাজতে যে এত সময় লাগে সেটা মাহিম আগে জানতো না। মাহিম ফোন বের করে গেম খেলতে লাগলো। গেম খেলতে খেলতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেল মাহিম বুঝতে পারলো না। এমন সময় কথা বলতে বলতে তারা পার্লার থেকে বেরিয়ে আসলো। মাহিম সামনে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মনে হচ্ছে সামনে থেকে এক ঝাঁক পরী হেঁটে আসছে। তোদের সাজতে এত সময় লাগে আগে জানলে তোদের সাথে মোটেও আসতাম না। বিয়ের অনুষ্ঠান একটু সাজতে তো সময় লাগবে। এখন বলতো আমাদের কেমন লাগছে? মাহিম একবার সবার দিকে তাকিয়ে মায়াকে বলল, তোদের সবাইকে এক একটা পেতনির মতো লাগছে, যা বোঝানোর মতো নয়। শুধু শুধু টাকাগুলো নষ্ট করলি। এমনিতেই তোরা আগে থেকে পেতনি, আবার সেজেগুজে পেতনি হয়ে এসেছিস। মাহিমের কথা শুনে তারা খুব রেগে গেল, কিন্তু কিছু বলার আগে বখাটে ছেলেগুলো তাদের কাছে চলে আসলো। আরে সুন্দরী, আমাদের সুন্দরের কদর তোমার ভাই বুঝবে না, কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারবো। চলো, রাতটা আমাদের সাথে কাটিয়ে আসবে। তোমাদের আমার খুব পছন্দ হয়েছে। খুব সামলিয়ে কথা বল, না হলে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ভাই, আমার মনে হচ্ছে এই মেয়েটার ভোল্টেজ বেশি। আগে আমরা এই মেয়েটার সঙ্গেই রাত কাটাবো। ভাইয়া, তুই এদের কিছু বল। তোর সামনে আমাদের এই সব খারাপ খারাপ কথা বলছে আর তুই কিছু না বলে চুপ করে আছিস। মায়া, রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলে তাকে গিয়ে আমরা মারবো না, বরং ছেই ছেই করে তাড়িয়ে দেওয়া উচিত। মাহিমের মুখে এমন কথা শুনে বখাটে ছেলেগুলো রেগে গেল এবং তেড়ে এসে মাহিম তার কাজিনদের নিয়ে পার্লার এসেছিল। 2 ঘন্টা যাবার পর তারা পার্লার থেকে বের হয়। এমন সময় রাস্তার অপর পাশ থেকে বখাটে ছেলেগুলো মাহিমদের কাছে চলে আসে এবং বিভিন্ন রকম খারাপভাবে কথা বলতে থাকে। এতে মায়া ও বৃষ্টি প্রচণ্ড রেগে যায়। দেখ, তুই কিন্তু আমাকে চিনিস না। আমি হলাম এখানকার এমপির মেয়ে। আমার সাথে লাগতে আসিস না। ওরে সুন্দরী, তাই নাকি? তুই যদি এমপির মেয়ে হয়ে থাকিস তাহলে আমি এখানকার সাবেক এমপির একমাত্র ছেলে। আমারও পাওয়ার কম নেই যে তোর বাবাকে দেখে ভয় পাবো। আবিরের সাথে এত বকবক করে লাভ নেই। যে কোন দুটো মালকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কি করব। আর ওই যে একটা দেখে মনে হচ্ছে বিবাহিত, ওকে নেওয়া লাগবে না। বিবাহিত নিয়ে কি করে? ওর তো আগেই শেষ। নেব আমরা কোসি মেয়েগুলোকে এমপির মেয়ে, আর ওই মেয়েটার তেজ বেশি, ওটাকে নেব। তারপর মস্তি করে শেষ করে দেব। মাহিম, তুই কিছু বলছিস না কেন? এরা সামনে আমাদের যা নয় তাই বোঝা, তুই মুখ বুজে দেখে যাচ্ছিস। কুকুর যদি পায়ের কাছে এসে ঘেউ ঘেউ করে তাহলে তাই বলে কি আমি কুকুরের পায়ের কাছে গিয়ে ঘেউ ঘেউ করব? ভাই, এই শালাটা আমাদের কুকুরের সাথে তুলনা করলো। আগে এর ব্যবস্থাটা করি। ঠিক আছে, ওই শালাকে বুঝিয়ে দিয়ে আমিও কামরুল চৌধুরীর ছেলে আবির চৌধুরী। 4-5 জন মিলে মাহিমকে মারতে আসলো। এটা দেখে তাড়াতাড়ি বৃষ্টির সামনে আসে। ছেলেগুলো বৃষ্টিকে সামনের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মাহিমের গলা চেপে ধরলো, তারপর রাস্তার মাঝখানে নিয়ে গেল। প্লিজ দয়া করে আমার ভাইয়াকে ছেড়ে দাও। আমার ভাইকে তোমরা কিচ্ছু বলো না। এটা তো বললেই হবে না সোনা, তোমার ভাইকে তো একটু আদর যত্ন করতে হবে। এটা বলে আবির তাদের মারতে বলল। আবিরের তার বন্ধুরা মাহিমকে যেই না মারতে যাবে এমন সময় কোথা থেকে একটি গাড়ি চলে আসলো এবং গাড়ি থেকে কয়েকজন মুখোশধারী লোক নামলো, যাদের হাতে হকি স্টিক। তারা এসে আবিরের বন্ধুগুলোকে মারতে লাগলো। মার খেয়ে তারা চিৎপটাং হয়ে গেল। সবাই রাস্তার উপর শুয়ে কাতরাচ্ছে। এক সময় সেই লোকগুলো আবার সেই গাড়িতে উঠে চলে গেল। এত সময় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মাহিমের সেই একই ন্যায় রাস্তার এক কোণায় দাঁড়িয়ে তাদের মার খাওয়া দেখছিল। মাহিম রাস্তার অপর পাশ থেকে হাঁটতে হাঁটতে তাদের কাছে চলে আসলো। চলে আসাতে মায়া তাকে জিজ্ঞেস করলো, ভাইয়া, তোর কিচ্ছু হয়নি
তোর কিচ্ছু হয়নি তো? আর লোকগুলো কারা ছিল? সেটা তো আমিও জানি না, হয়তো ওদেরই কোনো শত্রু হবে। ভাগ্য ভালো সঠিক সময় তারা চলে এসেছিল, না হলে যে আমার কি অবস্থা করতো বুঝতেই পারছি না। তুই তো একটা গাধা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস রে, আমাদের কত কিছু বলে গেল। এখন বেশি কথা না বলে গাড়িতে ওঠ তাড়াতাড়ি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তখন দেখা যাচ্ছে যে বরযাত্রী চলে এসেছে, কিন্তু বউ গিয়ে এখনো পৌঁছায়নি। তোকে আমি পরে দেখে নেব। আর সুন্দরী, তোমাদেরকেও। আবির কথাটি বলেই তার বন্ধুদের কাছে চলে গেল, তাদের ধরে এক এক করে গাড়িতে তুলল। এদিকে মাহিম এবং বাকিরা সবাই বাড়ির দিকে রওনা দিল। মাহিম নিজের রুমে রেডি হচ্ছিল, এমন সময় তার 3 বন্ধু হুড়মুড় করে তার রুমের ভিতরে প্রবেশ করলো। এমন করে ঠোকাতে মাহিম তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কিরে, তোরা কি আমার বাড়িতে চুরি করতে এসেছিস যে দরজা ভেঙে চড়ে ঢুকে পড়েছিস? তোদের সেটা মনে হবার কারণ কি? কারণ তো আছেই, সে কখন বলে রুমে ঢুকেছিস, এখনো বের হওয়ার নামই নেই। আর এইদিকে বরপক্ষ চলে এসেছে, কিছু সময় পর তোর বোনের বিয়ে পড়ানো শুরু হবে, তুই এখনো রেডি হয়ে যাচ্ছিস। নিচে কত মেয়ে ঘোরাঘুরি করছে, তোর জন্য শান্তিতে দেখতে পারছি না, ভাবলাম কই সবাই একসাথে দেখবো। সে আগের মতোই, তোর শালা সে আগের মতোই রয়ে গেলি। মাহিম রুম থেকে বের হলো। সে একটি নেভি ব্লু কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো সুন্দর করে স্পাইক করা, তাকে দেখতে নায়কের থেকে কম লাগছে না। মাহিম সিঁড়ির কাছে এসে দেখলো যে বাড়ির ভেতরে সবাই অনেক আনাগোনা করছে। তারা চারজন হেঁটে বাইরে চলে আসলো। বাইরে এসে দেখলো যে সবাই টেবিল রেডি করে ফেলেছে এবং বরযাত্রীরা গেটের কাছে আছে। বন্ধু চল গেটের কাছে যাই, সেখানে মনে হয় বৃষ্টি, নীলা এবং মিলিরা বরের থেকে টাকা আদায় করেছে, একটু গিয়ে দাঁড়াতে হয়তো কিছু টাকার ভাগ পেতে পারি। তোরা শালা সে আগের মতোই রয়ে গেলি। চল, আমি রেডি হয়ে গেছি। আমি তোর মতন ফকির নই যে কিছু টাকা নেওয়ার জন্য ওখানে যেয়ে তর্ক বিতর্ক করব। তাছাড়া এইসব আমার ঝামেলা ভালো লাগে না। আরে চল তো। নাফিস কথাটি বলেই মাহিমের হাত ধরে টান দিয়ে গেটের দিকে নিয়ে যেতে লাগলো। তারা 4 জন গেটের কাছে চলে আসলো। মাহিম নাফিসের থেকে হাত ছাড়িয়ে নিয়ে ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকে, আর তারা 3 জন ফিরে ভেতরে ঢুকে গেল। কেউ একজন বরপক্ষের সাথে খুবই তর্ক করছে, এটা মাহিমের কানে আসলো। মাহিম আর একটু কাছে এগিয়ে গিয়ে দেখতে লাগলো কি কি হচ্ছে। হঠাৎ মাহিমের নজর পড়লো বৃষ্টির দিকে। তাকে দেখে মাহিমের চোখ দুটো থমকে গেল, কারণ বৃষ্টি খুব সিম্পল ভাবে নিজেকে সাজিয়ে তুলেছে। তার দিকে তাকাতে তো আরো বেশি অবাক হয়েছে যে বৃষ্টিও নেভি ব্লু কালারের একটি শাড়ি পরেছে। মাহিমের মনে যে কোনো দিক দিয়ে ছিল সে বুঝতে পারেনি যে তারা এত সুন্দর করে পার্লার থেকে সেজেছিল। আরে বিয়ে করতে আসছে আর সাথে টাকা নিয়ে আসেননি, মাত্র 20,000 টাকা চেয়েছি, এই টাকাটাই দিতে পারছেন না, তাহলে আমার বোনকে নিয়ে খাওয়াবেন কি? তোমাদের খাওয়ানোর মতো আমাদের অনেক কিছু আছে, কিন্তু তোমাদের দেওয়ার মতো টাকা আমার কাছে নেই, কারণ আমরা ফকিরকে এত টাকা দেই না। আপনাদের মতো কিপটে লোক টাকা দিতে জানে নাকি যে কাউকে টাকা দিবে? এই রনি, এত ঝামেলা না করে টাকাটা দিয়ে দে। কেন রে সাগর, তোর শালিদের উপর কি দরদ ধরছে নাকি বিয়ে করার জন্য তোর হইছে না? বন্ধুর মুখে এমন কথা শুনে বরের কথা বন্ধ হয়ে গেল। তারা আবার তর্ক করতে লাগলো। অনেক সময় তর্ক করার পর তারা গেট ছাড়ল। বরপক্ষ এসে নিজেদের আসনে বসে পড়ল। বৃষ্টি ও বাকিরা তো কাঙ্ক্ষিত টাকা পেয়ে তারা অনেক খুশি। তারা হাসতে হাসতে বাড়ির ভেতরে চলে গেল। কিছু সময় যাওয়ার পর বিয়ে পড়তে শুরু করলো। সময় যেতে লাগলো, বিয়ে পড়ানো সম্পূর্ণ হয়ে গেল। খাওয়া দাওয়া করার পর এবার কনের বিদায় নেওয়ার পালা। মায়া এক এক করে সবার থেকে বিদায় নিতে লাগলো। নিজের মাকে তো জড়িয়ে ধরে অনেক সময় কান্না করলো, তারপর বাবাকে জড়িয়ে ধরে অনেক সময়। নিজের বড় ভাইও সবার থেকে বিদায় নিয়ে এবার মাহিমের কাছে আসলো। ভাইয়া, আমি তোকে অনেক মিস করেছি, দেখ তুই যখন এলি আর আমি তখন চলে যাচ্ছি, তোর কাছে একটা আবদার করি। হ্যাঁ বল। এবার আর তুই মা বাবাকে ছেড়ে চলে যাস না,
তুই চলে যাওয়াতে মা বাবা অনেক কষ্ট পেয়েছে। হাউমাউ করে কান্না করে মায়া জোরে ধরল মাহিমকে। মাহিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মাহিম নিজেকে সামলে নিয়ে মায়াকে হাসি মুখে বিদায় দিল। বর পক্ষ চলে গেল। বাড়িতে যেন শোকের ছায়া নেমে আসলো। বিয়ে বাড়িতে কোণে চলে যাওয়ার পর কেমন অবস্থা হয় সেটা কম বেশি সবারই জানা। ঠিক তেমনই সালাম চৌধুরীর বাড়িতেও হয়েছে। রাতে তেমন কেউ খাওয়া দাওয়া করেনি, সবাই যে যার রুমে ঘুমিয়েছে। রাত 12টা বাজে। গ্রামের রাস্তা দিয়ে চলছে একটি ছোট্ট টোটো গাড়ি, আর গাড়ির ভিতরে বসে আছে গুন্ডা টাইপের কয়েকজন লোক। তারা গল্প করতে করতে যাচ্ছিল। আজকের ডিল আমরা ফাইনাল করে ফেললাম। এটাতে আমরা অনেক টাকা পেয়েছি, এগুলো গিয়ে বসকে দিয়ে দিতে হবে। এইখান থেকে যদি আমরা কিছু টাকা রেখে দিই তাহলে কেমন হবে বস? এমন কথা বলে মুখ আনিস না। এই কথা যদি আমাদের বসের কানে যায় তাহলে তোকে তো মেরে ফেলবে, সাথে আমাকেও। সরি বস, ভুল হয়ে গেছে। যে গাড়ি চালাচ্ছিল সে হঠাৎ গাড়ির ব্রেক করলো। এতে সবার ধ্যান সামনের দিকে গেল। কি হলো, এভাবে গাড়ি থামালি কেন? বস, সামনে কেউ আছে। তো কি হয়েছে? তাকে গাড়ি চাপা দিয়ে চলে যেতিস। কিন্তু বস, এই যে আমাদের দিকে রাইফেল তাক করে আছে। কি বলিস? গাড়ির লাইট জ্বলা। ড্রাইভারেরটা আবার গাড়ির লাইট জ্বালিয়ে দিল। সাথে সাথে তারা সামনে তাকিয়ে দেখতে লাগলো একজন ব্যক্তি তাদের দিকে বড় রাইফেল তাক করে আছে। বস টাইপের লোককে গাড়ি থেকে নামালো। তাকে দেখে সবাই গাড়ি থেকে নামলো। কে তুই? আর আমাদের পথে বাধা দিতে এসেছিস কেন? ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে তোর কিন্তু খুব পস্তাতে হবে। আমি কখনো কোনো কাজ করে পস্তাই না। এখন বল, তোরা কোথায় যাচ্ছিস? আমরা কোথায় যাচ্ছি সেটা তোকে বলতে যাব কেন? কে তুই? রকস্টার দ্য শ্যাডো কিং MK। পরিচয় পেয়ে সবাই স্বাভাবিক থাকলেও বস লোকটি অনেক ভয় পেয়ে গেল, কারণ সে জানে যে এই রকস্টার দ্য শ্যাডো কিং কে। কিং? কিং? আমরা এদিকে নিজেদের বাসায় যেতেছিলাম। তোদের বাসায় এদিকে? তোদের গাড়িতে কি আছে যা বের করে নিয়ে আয়। আমাদের গাড়িতে কিছুই নেই। বসের মুখে এমন কথা শুনে এমকে একটি গুলি করে যেটা গিয়ে গাড়ির টায়ারে লাগলো। সাথে সাথে শব্দ করে টায়ার ফেটে গেল। তুই যদি গাড়ির ভিতর কি আছে না বলিস তাহলে পরের গুলি তোর মাথায় গিয়ে লাগবে। তুই ভাবছিস আমি তোকে দেখে ভয় পেয়ে যাব? কখনো না। হয়তো তুই আন্ডারওয়ার্ল্ডের রকস্টার দ্য শ্যাডো কিং, কিন্তু আমি হলাম এই এলাকার কিং। আর আমার এলাকায় এসে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। বসের মুখে এমন কথা শুনে লোকটি মুচকে হাসলো, যেটা তারা বুঝলো না। তুই সামান্য একটা এলাকার কিং হয়ে নিজেকে কিং দাবি করছিস, কিন্তু আমি যে আন্ডারওয়ার্ল্ডের কিং, আর আমার কোনো এরিয়া সীমানা নেই। আমি যেখানেই যাই না কেন সেখানকার কিং হয়ে যাই। কিন্তু তুই এখানকার কিং কখনো হতে পারবি না, কারণ এখানকার বস রোলেক্স গ্যাংয়ের লিডার। তোর বসকেও আমি দেখে নিব আমার সামনে, শুধু একবার তাকে পড়তে দে। তাকে তুই কখনো খুঁজে পাবি না, কারণ সে সবসময় দরাছোয়ার বাইরে। এমকে তাদের সাথে কথা বলছিল, এমন সময় লোকগুলো বন্দুক বের করে এমকের দিকে তাক করলো। তুই আমার সামনে এসে খুব বড় ভুল করছিস। তোর হাতে মাত্র একটা বন্দুক, আর আমাদের হাতে 7টা বন্দুক। তুই একটা গুলি চালালে আমরা 7টা গুলি চালাবো। এখন ভাব, এখান থেকে পালাবি নাকি আমাদের হাতে মরবি? তাছাড়া এমনিতেও তুই আমাদের হাত থেকে পালাতে পারবি না, কারণ তোকে মারতে পারলে আমাদের বস আমাদের উপর অনেক খুশি হয়ে যাবে। তোরা হয়তো ভুলে যাচ্ছিস আমি কে, আর আমার কাছে একটা বন্দুক থাকা মানে 1000টা বন্দুক থাকা। বস যখন নিজের লোকদের হুকুম দিল এমকে কে মারার জন্য, ঠিক সেই সময় খেয়াল করলো যে তার পেছন থেকে সাই সাই করে শব্দ হওয়ার। বস পেছনে তাকিয়ে দেখলো যে তার স্বপ্নগুলো মাটিতে পড়ে আছে, আর সবার মাথা থেকে রক্ত বের হচ্ছে। বস লোক বুঝে গেল যে চারপাশে এমকে এর লোক আছে, যারা স্নাইপার হাতে অন্ধকারের ভিতর দাঁড়িয়ে আছে। কিরে, তোর 7টি বন্দুক কোথায় গেল? এখন তো দেখছি একটু নেই। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দিন।
তোর কোনো মাফ নেই। গাড়িতে কি এমন আছে যা নিয়ে আয়, তাহলে তোকে মাফ করব। ঠিক আছে কিং, আমি এখনই নিয়ে আসছি। বস ভয় পেয়ে তাড়াতাড়ি করে গাড়ি থেকে সুটকেস বের করলো এবং হাঁটতে হাঁটতে এমকের সামনে নিয়ে চলে আসলো। এমকের সামনে সুটকেস দিল। এমকে নিজের বাইকের উপর রেখে সুটকেস খুলে দেখলো যে সেখানে অনেক টাকা। এইগুলো কিসের টাকা? নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে নিয়ে চলে এসেছিস টাকাগুলো। ইয়াবা ড্রাগস নাকি মেয়ে পাচার করে টাকাগুলো নিয়ে এসেছিস? একটি ড্রাগসের ডিল ছিল, সেটা করে আমরা ফিরছিলাম। বাহ, তাহলে বল তোর বসকে, তাকে কেমন দেখতে? বসকে আমি আজ পর্যন্ত দেখিনি। তাছাড়া আমি কেন বলবো যে আমার বস দেখতে কেমন? তুই বলিস আন্ডারওয়ার্ল্ডের রকস্টার দ্য শ্যাডো কিং, তাহলে তুই খুঁজে বের কর যে আমার বসকে। ঠিক আছে, তাহলে তোর বসকে জানিয়ে দিস যে তার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। এমকে যখন সুটকেস বন্ধ করে নিজের বাইকের পেছনে বাঁধতেছিল এমন সময় বস লোকটি বলে উঠল, এখন তুই আমার হাতে মরবি। আমি জানি আশেপাশে তোর অনেক লোক আছে, কিন্তু তোকে গুলি করে আমি মারবো। এমকে পিছনে ঘুরে দেখলো যে বস লোকটি বন্দুক তাক করে আছে এমকের দিকে। এটা দেখে এমকে মুচকে হাসলো, কিন্তু মাস্কের আড়ালে সেই হাসির রয়ে গেল। হঠাৎ একটি গুলি এসে বস লোকের পায়ে লাগলো, সাথে সাথে পা ধরে মাটিতে বসে পড়লো এবং কাতরাতে লাগলো। আমি তোকে মারবো না, আমি তোকে ছেড়ে দিলাম যেন তুই গিয়ে তোর বসকে আমার খবরটা দিতে পারিস। তাছাড়া তোর বস তোকে মেরে ফেলবে যখন জানতে পারবে যে তুই তোর কাজে ব্যর্থ হয়েছিস। কথাটি বলেই নিজের বাইক নিয়ে চলে গেল আর বস লোকটি সেখানে পড়ে রইল।